দেবী দুর্গাকে বিদায়ের শেষ আচার অর্চনায় মত্ত সনাতন ধর্মাবলম্বীরা দেশের বিভিন্ন স্থানে চলছে প্রতিমা বিসর্জন। দুর্গাপূজার ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে হাজারো পর্যটকের ভিড়। সরকারি ছুটিতে একটা রিল্যাক্স করার জন্য সমুদ্র পাড়ে এসে আমরা খুব এনজয় করতেছি। কক্সবাজার ইজ দ্য বেস্ট প্লেস। ঢাকা শহরের যান্ত্রিক জীবন থেকে একটু স্বস্তির জন্য এখানে আসা। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি আসাদ আজিম এবং আমি এজি মাহমুদ। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এলাকা ভিত্তিক ভর্তির সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া, বাস্তবায়নে জটিলতার আশঙ্কা, সমাধানের আশ্বাস শিক্ষা অধিদপ্তরের। ঋতু পরিবর্তনের প্রভাবে রোগীর ভিড় বাড়ছে রাজধানীর হাসপাতালগুলোতে। শিশুর সংখ্যাই বেশি, ধুলোবালি ও ধোঁয়া থেকে দূরে থাকার পরামর্শ। কক্সবাজার থেকে সাবেক ইউপি সদস্য সহ ৩ জনকে অপহরণ, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, উদ্ধার অভিযানে পুলিশ। এবং বরেন্দ্র অঞ্চলে সেচ ব্যবস্থায় জনপ্রিয় হয়ে উঠেছে প্রিপেইড কার্ড। সময় মতো পানি পাওয়ায় বেড়েছে ফসল উৎপাদন, লাভবান হচ্ছেন কৃষকরা। রাজধানী সহ সারা দেশে দেবী দুর্গাকে বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হবে দুর্গাপূজার 5 দিন ব্যাপী আনুষ্ঠানিকতা। বিসর্জনের আগে সকাল থেকেই রাজধানীর ঢাকেশ্বরী মন্দির, রামকৃষ্ণ মিশন, বনানী সহ বিভিন্ন মণ্ডপে দেবীকে দর্শন করছেন ভক্তরা। আজও অনেকে একে অপরকে সিঁদুরের রঙে রাঙিয়ে আনন্দ উদযাপন করছেন। দুপুরের পরই বিজয়া শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা নিয়ে যাওয়া হবে বিসর্জনের জন্য। সনাতন ধর্মমতে বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গা আজ মর্ত থেকে চলে যাবেন কৈলাসে। পঞ্জিকা মতে এবার সনাতন ধর্মাবলম্বীদের নবমী ও দশমী ছিল বৃহস্পতিবার। প্রতিমা বিসর্জনের সময় যে কোনো ধরনের নাশকতা এড়াতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত বলে জানা গেছে। সবার জন্য মঙ্গল কামনা করছি, ভালো থাকে, দেশের পরিস্থিতি ভালো থাকে, সবাই যেন ভালোভাবে চলতে পারে। একটু খারাপ লাগছে, তবে অনেক মজা করছি, অনেক নাচানাচি, অনেক রং, তারপরে খুব ভালো লাগছে, বলার মতো না। মার কাছে আমাদের অনেক চাওয়া, দেশবাসী সবাই যেন ভালো থাকে, মঙ্গলে থাকে, সবাই যেন সুস্থ থাকে। দর্শক, কিছুক্ষণের মধ্যেই বিজয়া শোভাযাত্রা সহ দেবী দুর্গার প্রতিমাকে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হবে। রাজধানীর বিভিন্ন পূজা মণ্ডপ থেকে প্রতিমা নিয়ে আসা হয়েছে ঢাকেশ্বরী পূজা মণ্ডপে। সেখান থেকে শুরু হবে শোভাযাত্রা। সেখানে আছেন রিপোর্টার তানিন মেহেদি। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তানিন, এই মুহূর্তে পলাশীর মোড় থেকে ঢাকেশ্বরী মন্দিরের মোড় পর্যন্ত যে রাস্তাটি রয়েছে, সেই রাস্তায় কিন্তু অসংখ্য ট্রাক দাঁড়িয়ে রয়েছে এবং সেই ট্রাকের উপরে প্রতিমা অর্থাৎ দুর্গা দেবীকে রাখা হয়েছে বিসর্জন দেওয়ার জন্য। আসাদ, কিছুক্ষণ আগেই আমরা এই এলাকায় এসেছি এবং আমরা এই এলাকা পরিদর্শন করে যেমনটি দেখেছি যে পলাশী মোড় থেকে ঢাকেশ্বরী মন্দিরের মোড় পর্যন্ত প্রায় 48টি ট্রাক রয়েছে। যে 48টি ট্রাকে করে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে যে এলাকার পূজা মণ্ডপে যে পুজো হয়েছে, সেই পুজো মণ্ডপের প্রতিমাগুলোকে সেই ট্রাকে করে নিয়ে আসা হয়েছে এবং আমাদেরকে পূজা উদযাপন কমিটি যেমনটি বলেছেন যে এখান থেকে বেলা 3টা কিংবা 3:30টার দিকে তারা যাত্রা করবেন এবং প্রতিমা বিসর্জন দেওয়ার উদ্দেশ্যে। আসাদ, আপনি দেখতে পাচ্ছেন যে ভক্তবৃন্দ যারা রয়েছেন দেবী দুর্গাকে বিসর্জন দেওয়ার ঠিক আগ মুহূর্তে তাদের যে এখানে ঢাক ঢোল পিটে তারা যে উদযাপন করছেন এবং ট্রাকে করে যে দেবী দুর্গাকে রাখা হয়েছে, দেবী দুর্গার সামনেই কিন্তু ভক্তবৃন্দ এখানে উচ্ছ্বাস প্রকাশ করছেন। যদিও এখন কিন্তু বিসর্জনের সময় বিদায়ের সুর বাজছে, কিন্তু সেই বিদায়ের সুরের মধ্যেও ভক্তবৃন্দের যে উচ্ছ্বাস সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আসাদ, যেহেতু 48 থেকে 50টির মতো ট্রাক রয়েছে যেগুলোতে মূলত প্রতিমা বিসর্জন দেওয়া হবে, সেই কারণে নিরাপত্তার বিষয়টি কিন্তু মাথায় রাখতেই হয় এবং সেই নিরাপত্তার বিষয়ের কথা যদি আমরা বলতে চাই সেক্ষেত্রে আমরা বলবো যে
যে এখানে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন। বিশেষ করে পলাশীর মোড়ে এবং ঢাকেশ্বরী মন্দিরের যে মোড় রয়েছে সেখানে তারা অবস্থান নিয়েছেন এবং আমরা যেমনটি তাদের সাথে কথা বলেছিলাম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে, তারা বলেছেন যে তারা যে কোনো ধরনের পরিস্থিতির জন্য সতর্ক রয়েছেন। আসাদ, প্রতিমা বিসর্জনের জন্য যে রাস্তাগুলো ব্যবহার করা হবে বলে আমাদেরকে জানানো হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে, সেটি হচ্ছে পলাশী মোড় থেকে শোভাযাত্রাটি অর্থাৎ বের হয়ে এখান থেকে দোয়েল চত্বর অতিক্রম করা হবে এবং দোয়েল চত্বর থেকে প্রেস ক্লাব, গুলিস্তান, নবাবপুর হয়ে প্রতিমাগুলোকে বিসর্জন দেওয়া হবে। এবং আসাদ, দেখতেই পাচ্ছেন আপনি যে ভক্তবৃন্দ যারা রয়েছেন তারা যে উচ্ছ্বাস প্রকাশ করছেন, তারা যে শেষ মুহূর্তের যে আনন্দ, আবারও দীর্ঘ 1 বছর পরে এই উপলক্ষটি আসবেন, তো সেই উপলক্ষটাকে তারা স্মরণীয় করে রাখার জন্য ঢাকঢোল পিটিয়ে রাস্তায় নেচে গিয়ে তারা সেই উপলক্ষগুলো উদযাপন করছেন। এবং আমরা দেখেছি যে বেশ সময় আগে থেকেই এখানে যারা ভক্তবৃন্দ রয়েছেন প্রতিমা বিসর্জন দেওয়ার জন্য তারা এখানে অপেক্ষা করছেন। আমরা দেখেছি কড়া রোদের মধ্যে ছাতা নিয়ে অনেকে অপেক্ষা করছেন। এখানে নানা বয়সের নারী, শিশু, যুবক থেকে শুরু করে সবাই এখানে রয়েছেন প্রতিমা বিসর্জন দেওয়ার জন্য। তো আসলে কিছুক্ষণ পরপরই বিভিন্ন ট্রাকের আশেপাশে এখানে হিন্দু ধর্মাবলম্বীদের যেটিকে বলা হয় আরতি, সে আরতি করা হচ্ছে এবং ভক্তবৃন্দ মূলত সেই শেষ মুহূর্তে বিসর্জনের আগ মুহূর্তে তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটুকু তারা সেরে নিচ্ছে। তো আসাদ, কর্তৃপক্ষের যখন সেই ঘোষণা নেই বিকেল 3টা থেকে 3:30টার মধ্যে এখান থেকে যাত্রা শুরু হবে দেবীকে বিসর্জন দেওয়ার উদ্দেশ্যে। তো আসাদ, এখনকার মতো আমার কাছে ছিল সব শেষ খবর। আসাদ, তারিন মেহেদি জানাচ্ছিলেন বিজয় শোভাযাত্রার খবরাখবর পলাশী মোড় থেকে। আমরা চলে যাচ্ছি ওয়াইজ ঘাটে, সেখানে সহকর্মী ইজাজ সৌমিক অপেক্ষা করছেন, আমরা তার কাছে সরাসরি চলে যাচ্ছি। আসাদ, আপনি জানেন যে 5 দিন ব্যাপী যে সনাতন ধর্মাবলম্বীদের যে প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা সেটি শেষ হচ্ছে এবং আজকে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে কিন্তু সেই দুর্গা উৎসবটা শেষ হচ্ছে। এবং আপনি জানেন যে ঢাকাতে যে প্রায় 225টি যে পূজা মণ্ডপ প্রতিষ্ঠিত হয়েছিল, সেই পূজা মণ্ডপের যে প্রতিমাগুলো নির্মাণ করা হয়েছিল সেটি প্রতীকী রূপে যে দুর্গা দেবীকে তারা এই 5 দিন পূজা করলেন, সেই দেবী আজকে স্বর্গে চলে যাবেন এবং সেই স্বর্গ যাওয়ার পূর্বে অর্থাৎ যে প্রতিমূর্তিকে গড়ে তারা পূজা করেছিলেন সেই প্রতিমূর্তিকে আজকে তারা এই বুড়িগঙ্গা নদীতে তাদেরকে বিসর্জন দেবেন তাদের পরিভাষায়। এবং সেই বিসর্জনের জন্য দেখতে পাচ্ছেন যে এই পুরান ঢাকার অর্থাৎ সদরঘাটের পাশে যে ওয়াইজ ঘাটটা বলে, সেই ওয়াইজ ঘাটের ঠিক এই যে বিনা স্মৃতি স্নান ঘাট যেটা, সেইখানে এই ঢাকার যে বিশেষত দক্ষিণের যে পূজা মণ্ডপগুলোতে যে প্রতিমূর্তিগুলো রয়েছিল সেই প্রতিমূর্তিগুলো এই দক্ষিণের সেটাই এই ঘাটে বিসর্জন দেওয়া হবে। এবং এই বিসর্জনকে ঘিরে ওয়াইজ ঘাট এবং এর আশেপাশে যে পুলিশের যে প্রস্তুতি এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ অন্যান্য বাহিনীর যে বিসর্জনের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু এখনো আমরা নিতে দেখছি। যেটি দেখতে পাচ্ছি যে নৌ পুলিশ কিন্তু এই আশেপাশে এলাকাটা পরিদর্শন করেছে এবং জায়গাটা একটু নিষিদ্ধ করেছে সাধারণ মানুষের চলাচলের জন্য। এবং নৌ পুলিশ সহ এই ঘাটে আশেপাশে বেশ কয়েকটি স্পিড বোট নামানোর চেষ্টা করছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং কেউ যদি ডুবে যায় সেক্ষেত্রেও যাতে তারা দ্রুত তাদেরকে উদ্ধার করতে পারেন সে ধরনের প্রস্তুতিও তারা নিয়ে রেখেছেন। তো বিকেল 3টার সময় এই ঘাটে প্রতিমাগুলো আসা শুরু করবে এবং 3টার থেকেই মূলত এখান থেকে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। তো আসাদ, এই ছিল আমার কাছে ওয়াইজ ঘাট থেকে সর্বশেষ তথ্য। রাজধানীর সদরঘাটের ওয়াইজ ঘাট থেকে জানাচ্ছিলেন ইজাজ সৌমিক। আমরা এখন রাজধানী থেকে চলে যাব চট্টগ্রামে, সেখানে পতেঙ্গায় আছেন রিপোর্টার কমল দে, সেখানকার খবরাখবর জানবো কমলের কাছ থেকে। কমল। ধন্যবাদ। 4 দিন আগে মা দুর্গা যে ঘোড়া চড়ে পৃথিবীতে আবর্তন হয়েছিল আর আজ তিনি দোলায় চড়ে ফিরে যাচ্ছেন তার পিতৃগড় কৈলাসের মধ্যে। এই 4 দিন ধরে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে তার পূজা অর্চনা, অর্থাৎ আরাধনা, যে দুর্গার অসুর নির্যাতনের জন্য এই দুর্গার আরাধনা সে শুরু হয়েছে 4 দিন আগে আর আজ তার শেষ হলো। শেষ হচ্ছে মূলত প্রতিমা নিরঞ্জনের মধ্যে দিয়ে। আপনি জানেন এবার পতেঙ্গা সমুদ্র সৈকতে দুপুর 1টা থেকে শুরু হয়েছে এই প্রতিমা বিসর্জন, অর্থাৎ নগরের বিভিন্ন স্থান থেকে ট্রাকে করে করে প্রতিমা নিয়ে
নিয়ে আসা হচ্ছে পতেঙ্গা সমুদ্র সৈকতে এবং এই নিরঞ্জন প্রক্রিয়া চলবে সন্ধ্যা অবধি রাত পর্যন্ত। আর পুরো এলাকা যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। আমরা জানি চট্টগ্রাম শহরে যে 298টি পূজা মণ্ডপ এবং তার আশপাশে যে জেলাগুলো থেকে কিন্তু ট্রাকে করে প্রতিমা নিয়ে আসা হচ্ছে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায়। বিশেষ করে আমরা দেখেছি শত শত প্রতিমা এখন পর্যন্ত পতেঙ্গা থেকে শুরু করে কাঠগড় পর্যন্ত দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে। এক্ষেত্রে যানজট এড়ানোর জন্য প্রতিমাবাহী ট্রাকগুলিকে সিমেন্ট ক্রসিং হয়ে বিমানবন্দর হয়ে ভিআইপি সড়ক দিয়ে পতেঙ্গা সমুদ্র সৈকতে আসতে হচ্ছে। আর এর বাইরে কিন্তু রয়েছে যে অন্যান্য যে প্রতিমাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখেছি দুপুর 1টার আগে থেকে মূলত পতেঙ্গায় নিয়ে আসা হয়েছিল। এখনো চলছে সেই প্রতিমা নিরঞ্জন প্রক্রিয়া। এক্ষেত্রে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পুরো প্রক্রিয়া সম্পন্ন হলো। পতেঙ্গা পূজা উদযাপন পরিষদ মূলত তাদের তত্ত্বাবধানে এই নিরঞ্জন প্রক্রিয়া চলে আসে প্রতি বছরই। এক্ষেত্রে চট্টগ্রামে যে বৃহৎ এলাকা প্রায় এই প্রতিমা নিরঞ্জন দেখার জন্য কিন্তু লক্ষ লোকের সমাবেশ ঘটেছে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায়। পুরো এলাকার যে একটা বিশাল অংশ কিন্তু এখন লোকারণ্য। আমরা দেখেছি দুপুর 1টার আগে থেকেই নগরে প্রতিমা যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো থেকে মণ্ডপ থেকে প্রতিমাগুলো ট্রাক যোগে নিয়ে আসা হচ্ছে পতেঙ্গা সমুদ্র সৈকতে। অর্থাৎ 4 দিন আগে অসুর বিনাশের জন্য মা দুর্গা ঘোড়ায় চড়ে পৃথিবীতে এসেছিলেন, আর আজ তিনি দোয়ায় চড়ে ফিরে যাচ্ছেন তার পিতৃলয়ে। এই 4 দিনের মধ্যে এখানে সমস্ত ধরনের পূজা অর্চনা শেষ হয়েছে। আর জানেন আপনি দশমী পূজা শেষ হলো। দশমী পূজার পর অঞ্জলি প্রক্রিয়ার পর হিন্দু রমণীরা মা দুর্গাকে তেল সিন্দুর এবং চিনির মুখ মিষ্টি মুখ করে কিন্তু বিদায় দিয়েছে আনুষ্ঠানিকভাবে। এখন সেই চলছে বিদায় প্রক্রিয়া, অর্থাৎ 4 দিন ব্যাপী যে দুর্গা উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে এখন তার শেষ প্রক্রিয়া অর্থাৎ প্রতিমা নিরঞ্জন প্রক্রিয়া চলছে। আর এই প্রতিমা নিরঞ্জন প্রক্রিয়া শুরু হয়েছে মূলত দুপুর 1টায় এবং তা চলবে মূলত সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলবে। আর আমরা কথা বলেছিলাম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে। তারা বলছে যেহেতু 4 দিনের পূজার সময় আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক ছিল, এখনো যাতে স্বাভাবিক থাকে সেই অনুযায়ী তারা র্যাব, পুলিশ এবং বিজিবি পুরো এলাকা কর্ডন করে রেখেছে। এছাড়া যাতে জলসীমায় যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য কোস্টগার্ড মোতায়েন করা হয়েছে। একইভাবে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে বা দুর্ঘটনার পর তড়িৎ ব্যবস্থা নেওয়ার জন্য ফায়ার সার্ভিসকে নিয়োজিত রাখা হয়েছে এই পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায়। এই পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় মূলত এই বিসর্জন প্রক্রিয়া অবলোকন করার জন্য কিন্তু আমরা দেখেছি শত শত দর্শনার্থী ভিড় করেছে। দীর্ঘ পথ পায়ে হেঁটে তারা এই সৈকত এলাকায় আসছে, কারণ যানজট এড়ানোর জন্য সৈকত এলাকার যে বিশাল একটি অংশ রয়েছে কাঠগড় এলাকা, সেখান থেকে কিন্তু যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সেই কারণে কিন্তু সব ধরনের দর্শনার্থীকে কিন্তু পায়ে হেঁটে সমুদ্র সৈকত এলাকায় আসতে হচ্ছে। একটি বিষয় লক্ষণীয় যে আইবার বলা হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার, তার একটি উৎকৃষ্ট উদাহরণ হয়ে গেল চট্টগ্রাম। আমরা দেখেছি পূজা মণ্ডপগুলিতে যেমন অন্য ধর্মের লম্বরীরা যেমন গিয়েছিল, ঠিক সামনে আমরা দেখতে পাচ্ছি নিরঞ্জন প্রক্রিয়া দেখার জন্য কিন্তু হিন্দু ধর্মের পাশাপাশি অন্য ধর্মাবলম্বী যারা রয়েছেন তারাও কিন্তু ভিড় করছেন এই পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায়। কিছুক্ষণ পরে কিন্তু নগরের সিটি মেয়র আজম নাসির আসবেন এই প্রতিমা বিসর্জন প্রক্রিয়া দেখার জন্য। এছাড়া প্রশাসন উদ্যোগী কর্মকর্তারাও পুরো পরিস্থিতি তদারকি করছে যাতে সুষ্ঠুভাবে যেহেতু পূজা সম্পন্ন হয়েছে সে একই সাথে যেন এই নিরঞ্জন প্রক্রিয়াটি সম্পন্ন হয়। কারণ এই নিরঞ্জন প্রক্রিয়া দেখার জন্য প্রায় 300 থেকে 400 প্রতিমা যেমন এখানে বিসর্জন হবে, সেই বিসর্জন প্রক্রিয়া কিন্তু অবলোকনের জন্য প্রায় কয়েক লাখ লোক দর্শনার্থী ভিড় করবে এখানে। আর এই কারণে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাকে বেশি চোখে পড়ছে। এক্ষেত্রে বলা যায় গত 4 দিন আগে মা দুর্গার আবির্ভাব করেছিল ওষুধ নিধনের জন্য। সব ধরনের প্রক্রিয়া শেষ করে এখন চলছে এই নিরঞ্জন প্রক্রিয়া। এখন পর্যন্ত এই ছিল চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে নিরঞ্জনের সর্বশেষ খবর। আসাদ। সহকর্মী কমল দে জানাচ্ছিলেন চট্টগ্রামের পতেঙ্গা থেকে প্রতিমা বিসর্জনের খবরাখবর। শারদীয় দুর্গাপূজার ছুটিতে সমুদ্রের উষ্ণতার খোঁজে কক্সবাজারে ভিড় করছেন হাজার হাজার পর্যটক। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা পর্যটকদের পদচারণায় এখন মুখর বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। এদিকে পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষণিক মাঠে রয়েছে টুরিস্ট পুলিশ। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ছুটি মানে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ছুটে আসা। এবারও দুর্গাপূজার টানা 3 দিনের ছুটিতে পর্যটকরা ছুটে এসেছেন কক্সবাজারে। সকাল থেকে সৈকতে 8টি পয়েন্টে ভিড় করছেন হাজার হাজার পর্যটক। সব বয়সের মানুষের পদচারণায় সৈকত পরিণত হয়েছে মিলন মেলায়। সমুদ্র সৈকতে স্নান, ঘুরে বেড়ানো, ছবি তোলা ও হৈহুল্লোড়ে কাটছে পর্যটকদের প্রতিটি মুহূর্ত। সরকারি ছুটিতে একটা রিল্যাক্স করার জন্য সমুদ্র পাড়ে এসে আমরা খুব এনজয় করতেছি। ঢাকা শহরের যান্ত্রিক জীবন থেকে একটু স্বস্তির জন্য এখানে আসা। কক্সবাজার ইজ দ্য বেস্ট প্লেস, মানে হলিডে এনজয় করার জন্য তো আমরা চলে আসি। ছুটিতে পর্যটন নগরী কক্সবাজারে বিপুল সংখ্যক পর্যটক আসায় খুশি এখানকার পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এখানে এখন অনেক জমজমাট বেচা কিনা, আমাদের দোকানের মধ্যে এখন সবচেয়ে বেচা কিনা বেশি। এখন প্রচুর পরিমাণ পর্যটক আসতেছে
ইনশাল্লাহ আমাদের ব্যবসা ভালো হবে। এদিকে পর্যটকদের সার্বিক নিরাপত্তায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন ট্যুরিস্ট পুলিশের এ কর্মকর্তা। এখানে 2টি কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং সার্বক্ষণিক পুলিশ কলাতলি, সুগন্ধা এবং লাবণী পয়েন্টে কাজ করছে। সাথে সাথে হিমছড়ি এবং ইনানি বিচ পয়েন্টেও পুলিশ কাজ করছে। হোটেল মালিক সমিতির দেওয়া তথ্য মতে কক্সবাজারে 4 শতাধিক হোটেল, মোটেল, গেস্ট হাউস, কটেজ ও রিসোর্ট রয়েছে, যেখানে প্রতিদিন লক্ষাধিক পর্যটক থাকার ব্যবস্থা রয়েছে। সময় সংবাদ, কক্সবাজার। রাজধানী সহ সারা দেশের সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এলাকা ভিত্তিক কোটায় ভর্তির সুযোগ রাখার সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অভিভাবকরা। আগামী বছর থেকে 40% ভর্তির সুযোগ রেখে এ কোটা কার্যকর করা হবে। শিক্ষার্থীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও তা বাস্তবায়নে নানা জটিলতার আশঙ্কা রয়েছে শিক্ষাবিদদের। তবে সীমানা নির্ধারণ সংক্রান্ত সমস্যাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে প্রথম বছর নতুন পদ্ধতিতে ভর্তি কার্যক্রম শুরুর অঙ্গীকার শিক্ষা বিভাগের। ভর্তিযুদ্ধের মাধ্যমে পছন্দের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সময় উদ্বিগ্ন থাকেন শিক্ষার্থী সহ অভিভাবকরা। সম্প্রতি সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে 40% এলাকা কোটা রাখার সিদ্ধান্তের পর এর নানা দিক নিয়ে পক্ষে বিপক্ষে মত দিয়েছেন অভিভাবকরা। আমি তো ভালো স্কুলে পড়াতে যাচ্ছি, যত দূরেই যাক আমি আমার বাচ্চার ভবিষ্যৎ চাচ্ছি। আরো 10% যদি বাড়ায় দেয় তাহলে আরো ভালো হয়। আমি এখান থেকে ধানমন্ডিতে চলে গেলাম, আমার যানজট প্রচুর, মানে অনেক পোহাতে হবে। এলাকায় তো আমাদের অত ভালো স্কুল নাই, যেহেতু একটা ভালো স্কুলের জন্য আমি সারা বছর কোচিং করাইলাম। আগে আমাদেরকে বললে ভালো হইতো। এ সিদ্ধান্তে যানজট, কোচিং বাণিজ্য সহ নানা সমস্যার সমাধান হলেও দুর্নীতি সহ নানা প্রতিবন্ধকতা বাড়বে বলেও আশঙ্কা শিক্ষাবিদদের। একটা মানসম্পন্ন যদি শিক্ষা আমরা প্রত্যেকটা স্কুলে না দিতে পারি তাহলে একটা বৈষম্য সৃষ্টি হবে। কিভাবে সে এলাকা নির্ধারিত হবে সেটিও নির্দিষ্ট করতে হবে। সে অভিভাবকরা আসলেই সেই পাড়ায় থাকেন কিনা, নাকি দুর্নীতির মাধ্যমে কোনোভাবে একটা বাসা ঠিকানা দেখিয়ে সেখানে সন্তানদের ভর্তি করছেন, সেই সম্ভাবনা থেকেই যাবে। প্রথম বছর কয়েক ধাপে সীমানা নির্ধারণের জটিলতা কাটিয়ে পরবর্তী বছর থেকে পর্যায়ক্রমে সম্ভাব্য সব সমস্যা সমাধান করা হবে বলে জানালেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। স্কুলের প্রধানরাই নির্ধারণ করবেন তার ক্যাচমেন্ট এরিয়া কোনটি। একাধিক স্কুল করে মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে জমা দিবেন এবং সেক্ষেত্রে যদি তারা কোনো মীমাংসায় না আসতে পারে মাধ্যমিক শিক্ষা অফিসার ইন্টারফেয়ার করবেন। সেক্ষেত্রেও যদি সম্ভব না হয় তাহলে জেলা শিক্ষা অফিসার কাজটি করবে। তবে উন্নত বিশ্বের মতো এমন সিদ্ধান্তের শুরুতেই শিক্ষকদের সুযোগ সুবিধা বাড়িয়ে স্কুলগুলোর মান বাড়ানোর তাগিদ শিক্ষাবিদদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। কুটিরশিল্প ভাগ্য বদলে দিয়েছে যশোরের কেশবপুরের 4টি গ্রামের মানুষের। নিত্য ব্যবহার্য বিভিন্ন সামগ্রী তৈরি করে 6 শতাধিক পরিবার এখন স্বাবলম্বী। যশোরের কেশবপুরে সেসব সফল মানুষের খবর নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। আর কয়েকদিন পরেই শীতের কুয়াশায় ঢাকা পড়বে চারদিক। এরই মধ্যে ধীরে ধীরে উষ্ণতা কমতে শুরু করেছে, আর সেই সঙ্গে বেড়েছে নানা রোগের প্রাদুর্ভাব। হাসপাতালগুলোতে ভিড় বাড়ছে সব বয়সের রোগীদের, তবে সবচেয়ে বেশি দেখা গেছে শিশুদের। এক্ষেত্রে পর্যাপ্ত খাবার গ্রহণের পাশাপাশি বিশ্রামের পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। সাইফুল রুদ্রের প্রতিবেদন। সকাল থেকেই রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে দেখা গেছে রোগীদের ভিড়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ভিড় দ্বিগুণ হয় শিশু হাসপাতালে। অধিকাংশ শিশু জ্বর, সর্দি এবং ডায়রিয়ায় আক্রান্ত। অনেক জ্বর, ডোজ দিছি, তারপর অ্যান্টিবায়োটিক খাওয়াইছি, 3 বার দেখাই। কাশি আছে, তারপর শরীরে জ্বর আছে, পেটে ব্যথাটা কমছে না। আধা ঘন্টা হয়ে গেছে আসছি, এখন পর্যন্ত সিরিয়াল পাওয়া যাচ্ছে না। শিশুদের পাশাপাশি অন্যান্য বয়সের রোগীদের উপস্থিতিও কম ছিল না। পুষ্টিকর খাবার, পর্যাপ্ত বিশ্রামের পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পরামর্শ দিলেন চিকিৎসকরা। এখন অবশ্য ডেঙ্গুর প্রকোপ চলতেছে। এই সময়টাতে আপনার জ্বর, কাশি, আপার রেসপিরেটরি ইনফেকশন, এই অসুখগুলো সাধারণত আমাদের হসপিটালে আউটডোর প্লাস অনেক সময় জরুরি বিভাগে বেশি থাকে। ঋতু পরিবর্তনের জন্য এই রোগগুলি বেশি বাচ্চারা মারা এই কমপ্লেন নিয়ে আসতেছে আর কি। মিললে ধুলাবালি, ধোয়া তো এখন শীতের জন্য একটু বেশি হবে। এগুলি থেকে যতটুকু সম্ভব একটু মারা যাতে সাবধান থাকতে পারে, জিনিসটা একটু খেয়াল রাখবে। জ্বর হলে একটু শরীর মুছে দেবে একটু কুসুম গরম পানি দিয়ে, আর ছোট বাচ্চাদের নাক পরিষ্কার করে রাখবে। আবহাওয়ার পরিবর্তনে এসব রোগের উৎপাত বাড়লেও এ নিয়ে চিন্তিত না হয়ে সঠিক চিকিৎসার পরামর্শ দিলেন চিকিৎসকরা।
সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। সমঝোতার মাধ্যমে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদকের পদ ছাড়লেন খাজা রহমতুল্লাহ। গভর্নিং বডির সবার সিদ্ধান্তে নতুন দায়িত্বে আব্দুস সাদেক। সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে বিএনপির জামায়াত ছাড়া যে গুঞ্জন শোনা যাচ্ছে তা দলটির ষড়যন্ত্রের নতুন কৌশল বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। আর তাই এর বিরুদ্ধে সোচ্চার হতে দলীয় নেতা কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলীয় কার্যালয়ে এক আলোচনার সভায় তিনি এসব কথা বলেন। বিএনপি যেভাবে জামাতের সাথে গাঁটছড়া বেঁধেছে, ষড়যন্ত্র কিন্তু মনে করবেন যে এখন একেবারে তারা চুপ হয়ে গেছে, তারা কিন্তু ষড়যন্ত্র এখনো ষড়যন্ত্র করছে। আজকে পত্রপত্রিকা দেখলাম তারা জামাতের সঙ্গ ত্যাগ করতে যাচ্ছে, এরকম একটা খবর আছে। আমি বিশ্বাস করি না তারা জামাতের সঙ্গ শেষ পর্যন্ত ত্যাগ করবে, এটা বিশ্বাস হয় না। যেই সংবাদ পত্রপত্রিকায় আমরা দেখছি জামাতকে ত্যাগ করবে বিএনপি, আমি বিশ্বাস করি না। যদি জামাতকে ত্যাগ করেও এটা তাদের একটা নতুন কৌশল হবে। জামাতকে ত্যাগ করা যদি করেও এটা তাদের ষড়যন্ত্রের নতুন কৌশল হবে। যে জঙ্গি ও আগুন সন্ত্রাসীরা এখনো আত্মসমর্পণ করেনি 2016 সালে তাদেরকে রাজনীতি থেকে বিদায় করা হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে এক কর্মী সভায় একথা বলেন তিনি। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের ফলে রাজনৈতিক দলগুলোর জবাবদিহিতা বাড়বে বলেও মন্তব্য করেন তিনি। 16 সালটা হবে সেই সাল, যেই সালে আমরা চেষ্টা করব এবং আশা করব যে জঙ্গিবাদী, যে আগুন সন্ত্রাসীরা এখনো আত্মসমর্পণ আনুষ্ঠানিকভাবে করেনি, পিছু হতে গেছে, তারা যেন আনুষ্ঠানিক আত্মসমর্পণে বাধ্য হয়। দল ভিত্তিতে স্থানীয় সরকারের নির্বাচনের যে বিধান, এই বিধান দল ও আইনের সঙ্গে লুকোচুরি খেলা ও রাজনৈতিক ভণ্ডামির অবসান ঘটাবে। সন্ত্রাসীদের হাতে পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনা দেশের নিরাপত্তা ব্যবস্থাকেই প্রশ্নবিদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ। তিনি বলেন, এই অস্থিতিশীল অবস্থা বজায় রেখে সরকার শান্তিতে থাকতে পারবে না। সকালে জাতীয় প্রেস ক্লাবের স্বেচ্ছাসেবক দলের আলোচনার সভায় তিনি একথা বলেন। যেইভাবে এই বিভিন্ন জায়গায় চেকপোস্ট লাগিয়ে জনগণকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, নিরাপত্তার প্রথম শিকার দেখলাম একজন এএসআই নিজেই। যে এই যদি অবস্থা হয়, দেশিরা নিরাপদ না, বিদেশিরা নিরাপদ না, আজকে পুলিশ বাহিনীর সদস্যরা নিরাপদ না, তাহলে আপনারা কি মনে করেন এই দেশে এরকম অস্থিতিশীল পরিস্থিতি বজায় রেখে হিংসা ছড়িয়ে দিয়ে আপনারা সুখে শান্তিতে থাকবেন? সরকারের প্রতি আহ্বান জানাবো, দেশকে টেনশন মুক্ত করুন, অন্যথায় ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে বলে আমরা অনেকে আশঙ্কা করছি। দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত এএসআই এর মরদেহ ময়নাতদন্তের পর নিজ গ্রাম বাগেরহাটের কচুয়ায় নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। গত রাত 9টার দিকে গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় নিয়মিত তল্লাশিকালে আক্রমণের শিকার হন ইব্রাহিম মোল্লা। এ ঘটনায় মূল হোতাকে ধরতে না পারলেও মাসুদ নামে তার এক সঙ্গীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া হত্যাকারীকে গ্রেফতারে জোর তৎপরতা চলছে বলে জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিস্তারিত জানাচ্ছেন তারেকুজ্জামান শিমুল। রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশপথ হওয়ায় বরাবরই গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় সতর্ক অবস্থানে থাকেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবারও এর ব্যতিক্রম ছিল না। বিকেল থেকেই গাবতলী বাস স্ট্যান্ডের বিপরীতে পর্বত সিনেমা হলের সামনে চেকপোস্ট বসিয়ে দায়িত্ব পালন করছিলেন এএসআই ইব্রাহিম মোল্লা সহ মিরপুর দারুসালাম থানার একদল পুলিশ। রাত 9টার দিকে দুই যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় থামিয়ে তাদের দেহ তল্লাশি করতে যান দায়িত্বরত পুলিশ সদস্যরা। এ সময় যুবকদ্বয়ের একজন হঠাৎই দৌড় দিলে তার পিছু নেন এএসআই ইব্রাহিম, ধরেও ফেলেন কিছুক্ষণের মধ্যে। এমন সময় আকস্মিকভাবে ইব্রাহিমের বুকে পিঠে ছুরি চালিয়ে পালিয়ে যায় দুর্বৃত্ত। ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় ইব্রাহিমকে সরওয়ার্দী মেডিকেলে ভর্তি করা হয়, কিন্তু ততক্ষণে তিনি আর নেই বলে জানান কর্তব্যরত চিকিৎসক। ওনাকে আনুমানিক 9:30টার দিকে নিয়ে আসা হয়েছিল। আমরা মৃত অবস্থায় পেয়েছি। ওনার দুটো মেজর স্টেপ ছিল, স্টেপ ইনজুরি, একটা চেস্ট ওয়ালে ছিল, পেটের উপরই ভাগে ছিল, একটা ডান পাশে। মানে আমরা ধারণা করছি যে অতিরিক্ত রক্তক্ষরণে ওনার মৃত্যু হয়েছে। ব্যাগ চেক করার এক পর্যায়ে যে পাশের সাথে যে ছিল সে দৌড় দেয়,
তো দৌড় দিলে যে এএসআই ইব্রাহিম সে ছুরিকাঘাত হয়। ঘটনার সময়ই আটক অপর যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা। খুব শিগগিরই হত্যাকারীকে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। নিবিড় তদন্ত চলছে এবং বিভিন্ন জায়গায় আমাদের অভিযান চলছে। যাকে আটক করেছি তার কাছে আমরা একটা ভিডিও ক্যামেরা পেয়েছি, সেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখছি। নিহত এএসআই ইব্রাহিমের মরদেহ রাতেই ঢাকা মেডিকেল মর্গে নেওয়া হয়। তার গ্রামের বাড়ি বাগেরহাটের কচুয়াই বলে জানান সহকর্মীরা। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজার থেকে এক সাবেক ইউপি সদস্য সহ ৩ জনকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। সকালে সদর উপজেলার ঈদগড় ঢালা এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। পুলিশ জানায় ভোরে বান্দরবানের 22 সারির সাবেক ইউপি সদস্য আবু তৈয়ব চট্টগ্রাম থেকে চিকিৎসা শেষে তার ছেলে ও এক আত্মীয়কে নিয়ে নাইক্ষ্যংছড়ি ফিরছিলেন। পথে ঈদগড় ঢালা এলাকায় তাদের মাইক্রোবাসের গতিরোধ করে সন্ত্রাসীরা। এ সময় আবু তৈয়ব ও তার ছেলে আবু বকর এবং তার আত্মীয় শাহ আলমকে অপহরণ করে নিয়ে যায় তারা। বিষয়টি জানার পর থেকে তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ। এরই মধ্যে অপহরণকারীরা 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাফায়াত। পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল, মরসিয়া, জিকির আজগার ও বয়ান সহ নানা আচার অনুষ্ঠানের প্রস্তুতি চলছে পুরনো ঢাকার হোসেনি দালানের ইমামবাড়ায়। আয়োজকরা জানিয়েছেন 10ই মুহররম মানবজাতি তথা মুসলিম সম্প্রদায়ের জন্য অনেক ইতিহাস ঐতিহ্য বহন করে। তবে কারবালা প্রান্তরে ইমাম হোসেনের সপরিবারে শহীদ হওয়ার ঘটনাটি হৃদয় বিদারক। সেই শোকাবহ স্মৃতিকে স্মরণ করে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন তারা। বিস্তারিত জানাচ্ছেন মিজানুর রহমান কবির। প্রতি বছরের মতো এবারও 10ই মুহররমে রাজধানীর বিভিন্ন এলাকায় শোক মিছিলের আয়োজনকে ঘিরে প্রস্তুতি চলছে হোসেনি দালানে। কারবালা প্রান্তরের শোকাবহ স্মৃতির স্মরণে মিছিলটিতে থাকে বিভিন্ন প্রতীকী উপস্থাপনা, ধর্মীয় বাণী লেখা পতাকা, অংশগ্রহণকারীদের গায়ে বিশেষ পোশাক আর তলোয়ার খঞ্জর সহ নানা উপকরণ। তাজিয়া ও ঘোড়া এই মিছিলের অন্যতম উপকরণ। আমরা মিছিলে দুলদুল ঘোড়ার পিছনে থাকি, আমাদের কাজ হলো দুলদুল ঘোড়ার পিছনে। অনেকে বইল বলে, কেউ পাইক বলে, তো কেউ কাসেট বলে। এটার কাজ শুধু দৌড়ানো, এই মাজার থেকে ওই মাজার, ওই মাজার থেকে ওই মাজার। আসলে এটা হলো চিঠি প্রদান করার। সংশ্লিষ্টরা জানান প্রতি বছরই আশুরাকে কেন্দ্র করে 40 দিনের বিশেষ কর্মসূচি থাকে। এ সময়ে দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে শুধু মুসলমানরাই নন, ভিন্ন ধর্মের মানুষও আসেন চকবাজারের এই ইমামবাড়ায়। মুহররম মাসে মূলত মানত পূরণ করতেই বেশি মানুষের সমাগম ঘটে। মুহররমের পয়লা 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত ভিড়টা বেশি থাকে। আয়েশা দোয়া চাই, মোনাজাত করি, একটু বসি, জাহাটাট করে চলে যাই। আয়োজকদের দাবি বিপুল সংখ্যক মানুষের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিজস্ব নিরাপত্তার ব্যবস্থাও করেছেন তারা। 10ই মুহররমের দিন সকাল 10:30টায় আবার মিছিল বের করা হবে। এই মিছিলটা আবার আমাদের পুরাতন রুট যে হোসেনি দালান, বক্সিবাদা এবং লালবাগ দিয়ে আজিমপুর থেকে আমাদের 2 নম্বর ধানমন্ডি লেকে গিয়ে সমাপ্তি ঘোষণা করা হবে। নবী কাঁদছেন, তার মেয়ে ফাতেমা কাঁদছেন, হযরত আলী কাঁদছেন জীবিত অবস্থায়। তো উনার শাহাদাতের পরে আমরা এই দিনটাকে একমাত্র হুসানের জন্য আমরা উৎসর্গ করে দিই। রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, পল্টন সহ আরো কয়েকটি স্থানে শোক মিছিলের আয়োজন করা হয়েছে। শুক্রবারও কয়েকটি সড়কে দেখা যায় এরই মহড়া। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। কৃষিতে সেচ ব্যবস্থায় প্রিপেইড কার্ড জনপ্রিয় হয়ে উঠেছে বরেন্দ্র অঞ্চলে। সময় মতো সেচের পানি পাওয়ায় ফসলের উৎপাদন যেমন বেড়েছে, তেমনি বেড়েছে কৃষকের লাভের পরিমাণও। অন্যদিকে এই অঞ্চলকে শতভাগ প্রিপেইড কার্ডের আওতায় আনতে কাজ করার কথা জানিয়েছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে রাকিবুল হাসানের প্রতিবেদন। বৃহত্তর রাজশাহীর 4টি জেলার বিশাল অঞ্চল জুড়ে বরেন্দ্র এলাকা। এই এলাকাতে আগে ধান ছাড়া বছরে অন্য কোনো ফসলের আবাদ হতো না, কিন্তু বরেন্দ্র কর্তৃপক্ষের কল্যাণে গেল 5 বছরে এই চিত্র পাল্টে গেছে। এখন বছরের সব সময় সেচের পানি পাওয়ায় কম খরচে পাট, সরিষা, আলু সহ শাকসবজি আবাদ করতে পারছে কৃষকেরা। এতে ফসলের উৎপাদন যেমন বেড়েছে, তেমনি বেড়েছে তাদের লাভের অঙ্ক। তখন দ্বীপ ছিল না এই অঞ্চলে, তখন মরুভূমির মতো সারা বছর একটা আবাদ হতো। বরেন্দ্র প্রকল্পের আওতায় আসার পর আমরা ইচ্ছা মতো যখন হয়তো খরা হয় সে সময় পানি পাই। মরিচ, পটল, বেগুন সবকিছু হয়। কৃষি কর্মকর্তারা বলছেন সেচের কারণে গত 4 বছরে আবাদি জমির পরিমাণ 600 হেক্টর বেড়েছে। আর এ ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে উৎপাদন আরও বাড়বে। বরেন্দ্র ভূমিতে ডিপ টিউবওয়েলের স্থাপনের ফলে আমরা
কিন্তু কৃষিতে একটা বিপ্লব আনতে সক্ষম হয়েছি। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের এই কর্মকর্তা জানালেন, শতভাগ কৃষককে প্রিপেড পদ্ধতিতে সেচ সুবিধা দিতে কাজ করছেন তারা। মানুষকে আমরা পর্যায়ক্রমে বলে আসছি যে প্রিপেড কার্ড ইউজ করার জন্য, যে নিজের কার্ড ইউজ করে নিজেই পানি নেন, তাহলে আপনারা যে কৃষক মানে অপারেটর প্রতারণা করে কিংবা তার প্রতারণার হাত থেকে আপনারা রক্ষা পাবেন। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের হিসেব অনুযায়ী বরেন্দ্র অঞ্চলে 2,50,000 কৃষক প্রিপেড কার্ডের মাধ্যমে সেচ সুবিধা পাচ্ছে। এতে ভূগর্ভস্থ পানির 40% সাশ্রয় হচ্ছে। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। খুলনা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠ্য বই ছাড়াও কিশোর কিশোরীদের বয়সন্ধিকালীন বিষয়ে শিক্ষা দিচ্ছেন শিক্ষক শিক্ষিকারা, যে কারণে কুসংস্কার থেকে বেরিয়ে বয়সন্ধিকালীন বিষয়ে জানতে পারছে শিক্ষার্থীরা। আর শিক্ষকরা বলছেন, এক্ষেত্রে অভিভাবকদের সচেতনতাই পারে কিশোর কিশোরীদের মানসিক বিকাশে আরো বেশি সহায়তা করতে। বিস্তারিত জানাচ্ছেন তরিকুল ইসলাম। বয়সন্ধিকালীন ভীতি ও লজ্জা কাজ করে কিশোর কিশোরীদের মাঝে, এমনকি অনেকে অস্বস্তির মধ্যে থাকে। এক্ষেত্রে পাঠ্য বইয়ে বিস্তারিত দেওয়া থাকলেও স্কুলের শিক্ষিকা এমনকি চতুর্থ শ্রেণীর কর্মচারীরাও সহায়তা করেন বলে জানায় শিক্ষার্থীরা। মা যেভাবে আমাদের বন্ধুর মতো করে বুঝিয়ে বলছেন বিষয়টিকে, ঠিক সেভাবে আমাদের ম্যাডামরা আমাদেরকে বুঝিয়ে বলছেন। তার পাশাপাশি এই বিষয়টিকে গুরুত্ব দেওয়ার জন্য আমাদের শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য নামক বইটিতে বিষয়টি বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। বয়সন্ধিকালীন শিক্ষা ব্যবস্থা চালু হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন স্কুলের শিক্ষিকারা। এখন এটা মনে হয় গর্বই করি যে এখন আমরা যেভাবে মেয়েদের সঙ্গে সরাসরি কথা বলতে পারি। পাঠ্যপুস্তকে চলে আসছে, আর এটা এখন বাচ্চাদের জন্য আমাদের কাছে আসা সহজ হয়ে গেছে। এই বিষয়টিকে মাথায় রেখে বালিকা বিদ্যালয়ে নারী শিক্ষক এবং বালক বিদ্যালয়ে পুরুষ শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান শিক্ষা কর্মকর্তা। আগামী দিনে যেহেতু তারা আমাদের ভবিষ্যৎ নাগরিক, এই দেশ গড়ার দায়িত্ব তাদেরকে সঠিকভাবে পরিচালনার জন্য এই যে আমি অন্তত আমার অঞ্চলে আমি এটা করছি যে তাদেরকে যাতে কাউন্সিলিং তারা ঠিকভাবে পায়। খুলনা বিভাগে 2,500-এরও বেশি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। সালে লিবিয়ার বেনগাজিতে মার্কিন কনসুলেটে হামলার ঘটনার দায় পুনরায় নিজের কাঁধে নিলেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ও আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিন্টন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বেনগাজি বিষয়ক কংগ্রেস কমিটির সামনে ওই ঘটনার সাক্ষ্য দেওয়ার সময় হিলারি একথা বলেন। ওই ঘটনার পর তিনি কূটনীতিকদের রক্ষায় নীতিতে পরিবর্তন আনার কথাও জানান। কংগ্রেস কমিটির চেয়ারম্যান কেরি গোর্ডের প্রশ্নের মুখে হিলারি বলেন, বিশ্বের বিপজ্জনক দেশগুলোতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের প্রতিনিধিত্ব করতে হয়, এজন্য ঝুঁকি থেকেই যায়। 11 সেপ্টেম্বর বেনগাজির ওই জঙ্গি হামলায় মার্কিন রাষ্ট্রদূত সহ 3 মার্কিনী নিহত হয়েছিলেন। এ বিষয়ে রিপাবলিকান অধ্যুষিত কংগ্রেসের দ্বিতীয় দফায় শুনানি হলো। কংগ্রেস এ হামলার ঘটনায় 7 বার তদন্ত হয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনে সুনাম ক্ষুণ্ণ করতেই তাকে পুনরায় সাক্ষ্য দিতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ করেন হিলারি। ইরাকের উত্তরাঞ্চলে জঙ্গি গোষ্ঠী আইএস এর গাড়ি বোমা হামলায় অন্তত 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 36 জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার ইরাকের সালাউদ্দিন প্রদেশের তুজ খুরমা শহরে এ ঘটনা ঘটে। পবিত্র আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের একটি শোক সমাবেশে বোমা হামলা চালায় জঙ্গিরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। পরে সুন্নি জঙ্গি সংগঠন আইএস ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করে। জাতিসংঘের এক হিসেব অনুযায়ী চলতি বছরের সেপ্টেম্বরে জঙ্গি হামলা ও সংঘর্ষে ইরাকে 700-রও বেশি মানুষ নিহত এবং 1200-রও বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। অবশেষে বিদ্যমান সংকটের সমাধান হলো দেশের হকি অঙ্গনে। সমঝোতার মাধ্যমে বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদকের পদ ছাড়লেন খাজা রহমতুল্লাহ। তার জায়গায় দায়িত্ব পেয়েছেন আব্দুস সাদেক। আজ গভর্নিং বডির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি হকির চলতি মৌসুমের দল বদলের তারিখও নির্ধারণ করা হয় গভর্নিং বডির সভায়। সাধারণ সম্পাদকের পদ ছাড়লেও সহ সভাপতির পদ শূন্য থাকায় সেখানে
দায়িত্ব দেওয়া হয়েছে খাজা রহমতুল্লাহকে। তবে নতুন করে রদবদল হয়নি অন্য কোনো পদে। এদিকে দায়িত্ব নিয়েই হকির লিগ মাঠে গড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন নতুন সাধারণ সম্পাদক। সেই হিসাবে চলতি মৌসুমে হকির দলবদল 13 ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে 15 ডিসেম্বর পর্যন্ত। এদিকে হকি কমিটিতে পরিবর্তন আসায় বিদ্রোহী ক্লাবগুলো চলতি মৌসুমের প্রিমিয়ার লিগে অংশ নেবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। আমাদের একটা ভাইস প্রেসিডেন্ট পদ খালি ছিল। সেই পদে আমরা আমাদের যে জেনারেল সেক্রেটারি আছেন খাজা রহমতুল্লাহ, উনাকে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি, যে ওখানে যে ভাইস প্রেসিডেন্ট ওনাকে দিয়েছি। আর ওনার যে পদটা খালি হয়েছে জেনারেল সেক্রেটারি হিসেবে, ওনার যে পদটা খালি হয়েছে, এই পদে আমাদের সাদেক ভাই ইজ এ ভেরি সিনিয়র পারসন। উনি এর আগেও জেনারেল সেক্রেটারি ছিলেন এখানে, উনি রাজি হয়েছেন, এখন উনি এই পদটা পূর্ণ করেছেন। কাঠের কুটির শিল্প ভাগ্য বদলে দিয়েছে যশোরের কেশবপুর উপজেলার 4 গ্রামের মানুষের। কাকডাকা ভোর থেকে গভীর রাত অবধি এই গ্রামগুলোতে সব বয়সের মানুষের ব্যস্ত সময় কাটে মোমদানি, ফুলদানি, চুড়ির আলনা, কলস ও বাটিসহ নিত্য ব্যবহার্য বিভিন্ন সামগ্রী তৈরিতে। আর এই কাজের মাধ্যমে 6 শতাধিক পরিবার এখন স্বাবলম্বী। জোয়েল মৃধার পাঠানো তথ্য ও শেখ জালাল উদ্দিনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 90-এর দশকের শুরুর দিকে কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের এক ব্যক্তি ভারত থেকে শিখে এসে কুটির শিল্পের কাজ শুরু করেন। অল্প দিনেই সফল হন তিনি। তার দেখা দেখি আশপাশের গ্রামগুলোর অনেকেই সময়ের ব্যবধানে জড়িয়ে পড়েন এই শিল্পের সাথে। বিদ্যুৎ আসার পর আমাদের এলাকায় প্রত্যেক ঘরে ঘরে এটা তৈরি হয়। দিনে যা ইনকাম করি 4-5 জন লোকের আমাদের সংসার চলে। এসব কারখানায় ছোট ছোট কাঠের টুকরা দিয়ে তৈরি হচ্ছে বাহারি ডিজাইনের বিভিন্ন সামগ্রী। বছর 10 আগেও অন্যের জমিতে কামলা খাটা মানুষগুলো কুটির শিল্প প্রতিষ্ঠা করে আজ স্বাবলম্বী। বিভিন্ন এলাকায় চালান দিয়ে আমি মোটামুটি বেনিফিট হয়েছি। এখানে উৎপাদিত পণ্য সারা দেশে সমাদৃত হওয়ায় এর সাথে জড়িতদের প্রশিক্ষণ ও ঋণ প্রদান সহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন উপজেলার শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা। কুটির শিল্পকে উন্নত করার প্রয়োজনে সরকারের উচ্চ পর্যায়ে কথা বলেছেন। ওয়ার্ল্ড ব্যাংক থেকে প্রতিনিধিরা এসে ইতিমধ্যেই তাদের সঙ্গে যোগাযোগ করে গেছে যে তাদের কুটির শিল্পকে কিভাবে আরো মানোন্নত করা যায়। কেশবপুরের 4 গ্রামে অন্তত 400 কারখানা রয়েছে। এসব কারখানার মালিক, শ্রমিক এবং কাঠ ব্যবসায়ী সহ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কমপক্ষে 20,000 লোক জীবিকা নির্বাহ করছেন। সময় সংবাদ, যশোর। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। দুর্গোৎসবের শেষ আনুষ্ঠানিকতায় দেশের বিভিন্ন স্থানে চলছে প্রতিমা বিসর্জন। বিদায়ের সুর বাজছে সমুদ্র পারে। দুর্গাপূজার ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে হাজারো পর্যটকের ভিড়। সন্তুষ্ট ব্যবসায়ীরা, সার্বক্ষণিক নিরাপত্তায় মাঠে টুরিস্ট পুলিশ। সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এলাকা ভিত্তিক ভর্তির সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া। বাস্তবায়নে জটিলতার আশঙ্কা, সমাধানের আশ্বাস শিক্ষা অধিদপ্তরের। ঋতু পরিবর্তনের প্রভাবে রোগীর ভিড় বাড়ছে রাজধানীর হাসপাতালগুলোতে। শিশুর সংখ্যায় বেশি। ধুলাবালি ও ধোঁয়া থেকে দূরে থাকার পরামর্শ। এবং কক্সবাজার থেকে সাবেক ইউপি সদস্য সহ 3 জনকে অপহরণ। 5 লাখ টাকা মুক্তিপণ দাবি, উদ্ধার অভিযানে পুলিশ। এ ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।